সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়। দলটির আরেক সংগঠক সার্জিস আলমের কথা, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে। তবে বিএনপি মনে করছে বিচার আর নির্বাচন সাংঘর্ষিক নয়। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে, নির্বাচন যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। আরেক নেতা মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অজুহাত জনগণ মেনে নেবে না। সমসাময়িক রাজনৈতিক নানা প্রসঙ্গ নিয়ে আজকে সম্পাদকীয়, সংস্কার ও বিচারের পর নির্বাচন। আর এ নিয়ে আজকের সম্পাদকীয় আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, উপপ্রেস সচিব, প্রধান উপদেষ্টা, এবং মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। ৭১ ও ২৪ শহীদদের শ্রদ্ধা জানিয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রম শুরু। দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার ঘোষণা। হাসিনার বিচারের আগে নির্বাচন নয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চান মির্জা আব্বাস। বললেন, নির্বাচন পেছানোর কোনো অজুহাত তৈরি করা যাবে না, দেশকে অস্থিতিশীল করতে চক্রান্তের অভিযোগ। বাংলাদেশে মব জাস্টিস ও নারীর প্রতি সহিংসতার স্থান নেই। চাঁদাবাজি বন্ধেও কঠোর সরকার, জানালেন রিজওয়ানা। উপদেষ্টা পরিষদে ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত। এনআইডি সেবা নির্বাচন কমিশনেই থাকতে হবে, সাফ জানালেন সিইসি। যৌক্তিকতা লিখিতভাবে জানাবেন সরকারকে। ভোটার হালনাগাদ চলাকালে সিদ্ধান্তে তাড়াহুড়ায় আপত্তি। এবং পুলিশ লাইন্সেও মিলছে গোপন কারাগার, জানালো গুম কমিশন। ৩৩০ জনের অনুসন্ধান চললেও বেঁচে থাকার সম্ভাবনা কম। জড়িতদের বিচার হলে উজ্জ্বল হবে বাহিনীর ভাবমূর্তি। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমেই মান্না ভাই, আপনাকে দিয়ে আলোচনায় আমরা ঢুকতে চাই আজকে। যেমনটি আমি শুরুতেই বলছিলাম যে নতুন যে রাজনৈতিক দল, ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, শহীদদের সাথে রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি নতুন করে, সেই বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখে রাজনৈতিক দলের যাত্রা। কিন্তু পুরনো ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু জায়গায় মতপার্থক্য দেখা দিচ্ছে, এবং সরকারের যে নির্বাচন কেন্দ্রিক আলাপ তার সাথেও নতুন রাজনৈতিক দলের এক ধরনের মতপার্থক্য আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে রায়ের বাজার কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর তাদের যে বক্তব্য, সেখানে স্পষ্টই তারা বলেছেন যে শেখ হাসিনার বিচারের আগে কোনোভাবে নির্বাচন কথা ভুল ক্রমেও যেন কেউ না বলে। এটা একটা বড় ধরনের আলাপ, এবং এই আলাপটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন যে শেখ হাসিনার বিচার ছাড়া বাংলাদেশে নির্বাচন করাটা উচিত হবে না কিংবা সম্ভব না? আমি কথাটা একটু সফট করে প্রেস করলেন তো, শুধু বিচার করবার কথা বলা হয়নি, ফাঁসি হতে হবে তারপরে বলেছেন। এটা যে ওটার মধ্যে আমি পরে যাই, তার আগে আমি একটা কথা বলি যে ধরেন, আমি এরকম মনে করি যে রাজনীতির যত চর্চা হবে, প্রচার হবে, প্রসার হবে, তত দেশের জন্য ভালো। বিকজ আলটিমেটলি পলিটিক্স হলো কমান্ড অফ দ্য সোসাইটি। বাকি ইকোনমিক্স বলেন, কালচার বলেন, স্পোর্টস বলেন, এডুকেশন বলেন, সব রাজনীতি যেরকমভাবে নির্ণয় করে সেরকম করে হয়। অতএব রাজনীতি যত বেশি উন্নত হবে, যত বেশি ওই যে বলে বিস্তৃত হবে, তত ভালো। সেই হিসেবে যে ছাত্ররা সবাই মিলে একটা রাজনীতির প্রক্রিয়াতে যুক্ত হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং এরা মানে কারা, মানে নর্মাল কিছু ছাত্র যারা একটা বিরাট অভ্যুত্থান করে, অসাধ্য সাধন করে, ইতিহাস তৈরি করে তারপরে এখানে আসছে। তো সেই হিসেবে আমি মনে করি যে তাদের প্রতি অ্যাটিচিউডটা আমাদের খুবই পজিটিভ থাকা উচিত সব দিক থেকে। কারণ আমি এটা বলবো যে ধরেন, তারা যে লড়াইটা করেছে সেটা হলো একটা ফেজ আন্দোলনের, এখন এটা আর একটা ফেজ। বিকজ আপনি ওই লড়াইতেও জিতেছেন, এখন বিশাল মিছিল করা আপনার কাজ নয়, এখন জীবন দেওয়ার প্রশ্ন নাই, এখন দেশটা গড়বার প্রশ্ন। এবং সেই গড়বার জন্য কী করতে হবে, এই 53 বছরে এই দেশের মধ্যে যত জঞ্জাল তৈরি হয়েছে, যত ইম্পেডিমেন্ট তৈরি হয়েছে, এগুলো সব দূর করবেন, করে স্মুথ একটা যাত্রা যাতে হয়। একবারই তো করে ফেলতে পারবেন না, কিন্তু যাত্রাটা যাতে শুরু করা যায়, সেরকম করতে গেলে আপনাকে নিশ্চয়ই এটা একটা মেধার কাজ হবে, এটা একটা বুদ্ধিবৃত্তিক কাজ হবে, জ্ঞানের চর্চা হবে। রাজনীতিটা এখন ওই দিকে ঢুকে গেছে অলরেডি, আমি এরকম মনে করি। কারণ ধরেন, আমাদের কাছে যেরকম 6টা কমিশন রিপোর্ট দিয়েছে, আমাদের পড়তে হচ্ছে।
আমাদের সেন্ট্রাল কমিটি এত মোটা মোটা ভলিউম জীবনেও পড়ে নাই, তবে একসাথে পড়া তো অন্য কথা আলোচনা করে, সব জায়গাতে এটা হচ্ছে। এই কাজগুলো হতে হবে এবং এটা করতে গেলে কিন্তু আপনার একটা লাগবে কি, ধৈর্য লাগবে পড়বার জন্যে, আপনার ধৈর্য লাগবে, আপনার বিবেচনা লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের উপর একটা নিয়ন্ত্রণ রাখবে। যে লড়াইটা আপনি তখন করেছেন জেদের, আক্রোশের, প্রতিশোধের, এখন ওই ব্যাপার থাকতে পারবে না। এখন বরঞ্চ অ্যাকোমোডেটিভ হতে হবে। এখন হোল নেশনকে আপনি একসাথে করবেন, যেটা ডক্টর ইউনূস বলেছে যে কমিশনটা করলেন না, ঐক্যমত্য হ্যাঁ, কমিশন। ওই কমিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি তো ন্যাশনাল কনসেনসাস ছাড়া বাস্তবতেই তো আপনি এগোতে পারবেন না। তো কনসেনসাস করবার জন্য আপনার মেন্টাল প্রিপারেশন লাগবে যে আমি যেটা বলছি এটাই ঠিক, কিন্তু এটা আরেকজন সম্পূর্ণ ঠিক বলে নাও করতে পারে। আমরা কিন্তু তার সাথে একটা অ্যাপ্রোচমেন্ট করতে হবে যাতে আমি একসাথে মিলে কাজটা করতে পারি। এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড লাগবে। এখন হয় কি, ধরেন বয়স একটা ফ্যাক্টর, তো অল্প বয়সে এত কম্প্রোমাইজ করার চিন্তা হয় না। অল্প বয়স মানে যৌবন, যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এরকম অ্যাটিটিউড থাকে। ওখানে কম্প্রোমাইজ, বোঝা, পরস্পরের সাথে মেলা এরকম হয় না। এই দিক থেকে আমি বেশ আগে থেকে খেয়াল করেছি যে এই শিক্ষার্থীরা এত বড় কাজ করেছেন এবং তাদের মধ্যে ধরেন এক ধরনের, কি বলবো, একটা শ্লাঘা শব্দটা বলে খারাপ হবে, এক ধরনের অহংকারের ভাব থাকতে পারে। সব পার্টি মিলে খুঁটিও ভাঙতে পারো নাই, আমরা তো বদলেই দিয়েছি, কত বড় কাজ করেছি। এই বোধ থেকে তাদের মনে হতে পারে যে এই লোকগুলো আসলে কাজের না, কাজ আমাদেরকেই করতে হবে, আমরা তরুণ। এবং ডক্টর ইউনূস যেরকম করে তারুণ্যের প্রশংসা করেছেন, হুইচ ইজ রাইট, তারা মনে করেছে আমরাই করব, তারা করবেন, এরকম অ্যাটিটিউড যদি হয়, ওই অ্যাটিটিউড নিয়ে কিন্তু এখন দেশটা করতে পারবেন না। এখন আবার বলছি অ্যাকোমোডেটিভ হতে হবে, কিন্তু তাদের আচরণে, উচ্চারণে যতক্ষণই না অ্যাকোমোডেটিভ মনে আছে, তার সাথে অ্যাংরি ইয়ারম্যানের একটা পিকচার আসছে আমার কাছে এবং এখনও সেরকম আছে। এই যে ধরেন সার্জিস আরবের কথা বললেন না, উনি বলছেন তার বিচার করে ফাঁসি দিতে হবে, তার আগে কেউ নির্বাচনের কথা বলতে পারবেন না। প্রথম কথা হচ্ছে বিচার করবার পদ্ধতি তো আপনি বলতে পারবেন না, তার কি শাস্তি হবে সেটাও আপনি বলতে পারবেন না। এগুলো সবই বিচার ব্যাপার, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা করবেন। আপনি বিচার করবার জন্য বলবেন, সরকারকে বলবেন কত দ্রুত করতে পারেন তার চেষ্টা করেন, আপনি টাইম ফ্রেমে বাজিয়ে দিতে পারবেন না। একটা মামলা হয়েছে, সেই মামলায় সাক্ষী চলছে 2 বছর ধরে, আপনি বলবেন এত বছর ধরে কেন সাক্ষী চলবে, 3 মাসের মধ্যে সাক্ষী শেষ করে দেন, তা তো বলতে পারবেন না। ফলে এই বিতর্কগুলো কিন্তু আগে হয়েছে, এই এতদিন ধরে এই বিতর্কগুলো হয়েছে। এর উপরে আইন উপদেষ্টা কথা বলেছেন, অন্যান্যরা কথা বলেছেন। তারপরে আবার দেখেন, আমাদের দেশে তো নির্বাচন প্রক্রিয়াটা চলছে অলরেডি এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন বাকি সরকারের পলিসির মধ্যে আসছে ডিসেম্বর নাগাদ নির্বাচন জি, হবে। গতকালকেও তিনি ইইউ কমিশনারকে বলেছেন হ্যাঁ, তো যে এটা ডিসেম্বরের মধ্যে বলেছেন। সম্ভবত নির্বাচন হবে। এখন একজন ছাত্র নেতা বা একজন তরুণ রাজনৈতিক নেতা তিনি কিরকম করে বলেন যে এই কথা কেউ বলতেই পারবেন না, তার মানে প্রধান উপদেষ্টা বলতে পারবেন না, সরকারও বলতে পারবে না। তারা যখন বলেছেন, আমি মনে করি অত হিসাব করে বলেননি। আর একটা হয় না, ওই বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, আক্রোশ এত যে তখন আর যুক্তি বাঁচছে না, ওর ফাঁসি চাই, সে যত অন্যায় করেছে তার ফাঁসি ছাড়া কথাই হবে না, এরকম করে বলা হয়ে থাকতে পারে। হ্যাঁ, যেহেতু সার্জিসের পাশে আমি দেখেছি যে একজন মা তার সন্তানকে খুঁজছিলেন এবং সেই মা তখন তার পাশে দাঁড়িয়েছিলেন। তো হইতে পারে, তো ওই কারণে ধরে তার ইমোশন, সেন্টিমেন্টটাকে ওই ভ্যালু করছি, কিন্তু এইটা দিয়ে কিন্তু দেশ গড়া যাবে না। রাজনীতি যদি করেন, দলটা যখন আপনি গোছাতে চাচ্ছেন, তখন আপনাকে মাথা ঠান্ডা করতে হবে। তখন উত্তেজনার মাথায় যদি বলেও থাকেন, আই হোপ বাই দিস উনি বুঝেছেন যে না, আমার কথাটা এরকম করে বলা উচিত হয়নি, কারণ আমি ডিকটেট করতে পারি না কোর্টকে, গভর্নমেন্টকে, ইলেকশন কমিশনকে, কোনোভাবেই না, এগুলো সবকে এমনি এমনি আছে নাকি। এরকম করে বুঝে তারা পথে আসবেন এবং সামনের যাত্রা তারা আরও বেশি সহজ করে দেবেন, এটা আমি প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ মান্না ভাই আপনাকে। আবুল কালাম আজাদ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। আপনি সরকারের একটা জায়গার প্রতিনিধিত্ব করছেন এবং একই সাথে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বেশ কয়েকবার আলাপ আলোচনা হয়েছে, সেখানে নিশ্চয়ই আপনার থাকার সুযোগ হয়েছে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে বিএনপি নেতারা কিন্তু সরকারের প্রতি এক ধরনের অবিশ্বাসের সুরে কথা বলছেন, বিশেষ করে নির্বাচন নিয়ে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বারবার বলছেন যে বাইরের কথা এবং ভেতরের টেবিলের কথা আসলে আলাদা, ভেতরে আমাদের সাথে খুব ভালো সুসম্পর্ক আছে। আজকে আমি আবার এনসিপির প্রসঙ্গে আসতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কয়েকদিন আগে আপনাদের উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন। তিনি বলেছেন যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন একই সাথে হতে পারে এবং এর মধ্য দিয়ে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। সরকার কি আসলে এই জায়গাটাকে কিভাবে দেখছে, কিংবা সরকারের ভেতরের কথা ভাষ্যগুলো আসলে কি এই ব্যাপারে? ধন্যবাদ আপনাকে।
প্রথমত হচ্ছে এগুলো একটা রাজনৈতিক আইডিয়া। মান্না ভাই একটু আগে খুব চমৎকারভাবে কিছু জিনিস ব্যাখ্যা করেছেন যে রাজনীতিটা তো এখন শুধুমাত্র আগের যে সিস্টেমে রাজনীতিটা আমাদের দেশে হয়েছে এখন সেটা আর চলবে না। এখন একটা রাজনীতির একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের একটা অংশ হিসেবে রাজনীতির যে কিছু তত্ত্ব, যে তত্ত্বগুলো একসময় আমাদের মানুষ ভুলে গিয়েছিল। রাজনীতিটা তো শুধুমাত্র আসলে বক্তৃতা বিবৃতি এগুলো নয়, রাজনীতির কিছু সুনির্দিষ্ট ধারা আছে, কিছু আইডিওলজি আছে। তো এইরকম এই আইডিওলজিগুলো এক একজনের এক এক আইডিওলজি থাকতে পারে, এক একজনের এক এক চিন্তাভাবনা থাকতে পারে। সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে। আমাদের দেশে আমার ধারণা সাধারণ মানুষের অনেকেই হয়তো সেকেন্ড রিপাবলিকের কথাটা আগে কখনো শোনেনি, জি। এখন তারা শুনছে। তাদেরকে এনসিপি আইডিয়াটা দিয়েছে, তারা এই আইডিয়াটা ব্যাখ্যা করছে। আবার অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন তারাও এই আইডিয়াটা সম্পর্কে তাদের কাছে জানতে চাচ্ছেন। আমরাও যারা আছি, যারা কাজ করছি, আমরাও তাদের সবার মতামত জেনে আমরা নিজেরাও সমৃদ্ধ হচ্ছি। এই যে রাজনীতির যে কথাগুলো, প্রত্যেকের যে নিজস্ব চিন্তাভাবনাগুলো, এগুলো এখন আলোচনায় এসেছে। সো প্রত্যেকে তারা আইডিয়াটা ফ্লোট করেছে, সেখানে এখন এগুলো নিয়ে আলোচনা হবে, রাজনীতি নিয়ে তর্ক হবে, বিতর্ক হবে। এটাই তো একটা গণতন্ত্রের আসলে সৌন্দর্য। গণতন্ত্র যখন থাকবে, আপনি যখন গণতান্ত্রিক চর্চা হবে, তখন এই বিষয়গুলো নিয়েই চর্চা হতে হবে। আপনি গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারেন কি পারে না, এটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, তারা ভেবে দেখবেন। তাদের ভেবে দেখার সুযোগ আছে। উনি ওনার আইডিয়াটা কথা বলেছেন, ওনার আইডিয়াটা নিয়ে এখন উনি চাইলে ওনার নিজের দলেও উনি আলোচনা করবেন, বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও তো ওনাদের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে আলোচনা হবে। এই আলোচনার পরে গিয়ে একটা সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করি এবং বিশ্বাস করি। সেই সিদ্ধান্তটা যখন আসবে তখনই আসলে দেখা যাবে যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসাথে হবে, নাকি জাতীয় নির্বাচন হবে, নাকি গণপরিষদ নির্বাচন হবে। প্রত্যেকটা একটা ধারণা, এই ধারণার ভিত্তিতেই কিন্তু এখন রাজনৈতিক কার্যক্রমগুলো চলছে, এবং এই ধারণাগুলোকে যার যার দৃষ্টিকোণ থেকে প্রত্যেকে তার নিজস্ব ধারণাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এবং সেটা যিনি সাকসেসফুল হবেন এই আলোচনায়, বা অন্যদেরকে কনভিন্স করতে পারবেন যে তার ধারণাটাই সবচেয়ে ভালো ধারণা, নতুন যে রাজনৈতিক ব্যবস্থার কথা চাওয়া হচ্ছে, সেই চাওয়াতে তিনি যে ধারণাটার কথা বলছেন বা তিনি যে পদ্ধতিটা সাজেস্ট করছেন, এই পদ্ধতিটাই হচ্ছে নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। তিনি সেটা তার কথা বলবেন এবং তিনি সে বিষয়ে জনমত তৈরি করার চেষ্টা করবেন, বা রাজনৈতিক ঐক্যমত তৈরি করার চেষ্টা করবেন। এটা খুব স্বাভাবিক জিনিস, এটাই হওয়া ভালো। এবং এটা যদি হয় তাহলে রাজনীতিতে যে সুস্থ ধারা এবং সুস্থ চর্চা, কিভাবে দেখছে বলে সরকার এই আলাপগুলোকে খুবই ইতিবাচকভাবে দেখছে। প্রত্যেকে তার রাজনৈতিক মতদর্শ বা তার যে রাজনৈতিক ধ্যান ধারণা, এটা নিয়ে আসছে। এরা সরকারকে আলোচনার টেবিলে এটা নিয়ে আলোচনা হবে। সংস্কারের যে প্রস্তাবগুলোর কথা সংস্কার কমিশনগুলো দিয়েছেন, সেই সংস্কারের প্রস্তাবগুলোও কিন্তু রাজনৈতিক ধ্যান ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। রাজনীতির যে প্রচলিত ধারণা বা রাজনীতিতে যে নতুনত্ব আনতে গেলে আমাদের যে এর আগে যে প্র্যাকটিসটা হয়েছে, এই প্র্যাকটিসটা বদলাতে হলে কি কি করতে হবে, এগুলো কিন্তু কমিশনগুলো দিয়েছে। তো এই প্রত্যেকের এই ধ্যান ধারণা বা প্রত্যেকের এই বক্তব্যগুলোকে একটা জায়গায় নিয়ে আসার জন্য সরকার কাজ করছে। একটু বলবেন যে আজকেও কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ডিসেম্বরকে ডেডলাইন ধরেই তারা কাজ করে যাচ্ছেন। আজকে আপনিও সেই প্রেস ব্রিফিংয়ে ছিলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রেস ব্রিফিংটা করা হয়েছে, সেখানে আমাদের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা তিনি বলেছেন যে ডিসেম্বর এবং সর্বোচ্চ জুনের মধ্যে নির্বাচন হতে পারে। আসলে নির্বাচন তো একটা বড় ব্যাপার, যদিও বিএনপি বলছে জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, কিন্তু বাংলাদেশের যে বর্তমান কাঠামো টিকে আছে, এই কাঠামোতে একটা নির্বাচন করতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন সবকিছু সমাধান করে। সরকার আসলে নির্বাচনের প্রস্তুতিতে কোন পর্যায়ে আছে? ধন্যবাদ। আসলে এখানে মান্না ভাই আছেন, অনেক বড় রাজনীতিবিদ, উনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। নির্বাচন একটা প্রসেস। আমাদের দেশে অনেক সময় আমরা নির্বাচনের যেটা বলি সেটা ভোট গ্রহণের দিনটাকে মনে করি নির্বাচন, কিন্তু আসলে নির্বাচনটা তো ভোট গ্রহণের দিন না। ভোট গ্রহণের দিন নির্বাচনের হয়তো একটা চূড়ান্ত ক্ষণ বলতে পারি, বা অনেক সময় নির্বাচনের আসলে চূড়ান্ত ক্ষণটা শুধু ভোট গ্রহণ না, ভোট গণনার পর দায়িত্ব গ্রহণ, দায়িত্ব হস্তান্তর ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে। সো নির্বাচন যে এই প্রসেসটা কিন্তু অলরেডি শুরু হয়েছে। প্রসেসটার মধ্যে আপনার ভোটার তালিকা হালনাগাদ করা আছে, ভোটার তালিকা চূড়ান্তকরণ আছে ইত্যাদি। যার প্রত্যেকটা প্রতিষ্ঠান, রাষ্ট্র কাঠামোর মধ্যে নির্বাচন আয়োজনের জন্য যে কয়টা প্রতিষ্ঠান জরুরি, এই প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু তার জায়গা থেকে এই কাজগুলো করে যাচ্ছে, এবং সরকারও কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছে। এবং পাশাপাশি নির্বাচনের দিনটা, যেই দিনে নির্বাচনটা হবে, সেই দিন যে ভোটাররা গিয়ে যাদের তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমার ভোট যাতে আপনি না দিতে পারেন, এবং আমার ভোট আমি দিয়ে, এবং আমি যাকে পছন্দ করি, এবং আমি নিশ্চিত হতে পারি যে আমার ভোটটা কাউন্ট হচ্ছে, এবং আমার ভোটে বা আমাদের ভোটে আসলে যে জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হচ্ছেন তিনি আসলে শেষে দায়িত্বভার গ্রহণ করছেন। এই যে প্রসেসটা,
এটার যে এটাকে এনশিওর করার জন্য, এটা যাতে ফেয়ার হয়, এটা যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, যারা যারা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যাতে সবাই সমানভাবে সুযোগ পান, এই প্রসেসগুলো বা এই সুবিধাগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে এবং এই প্রসেসটা বেশ কয়েক মাস আগে থেকে শুরু হয়েছে এবং এটা চলমান রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আজাদ ভাই। আমি আবার মান্না ভাই আপনার কাছে আসতে চাই। ভাই যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, যে কার্যক্রম শুরু করার দরকার। অন্যদিকে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল তারা দ্রুততম সময়ে নির্বাচনের জন্য এক ধরনের চাপই প্রয়োগ করছে এবং সরকারের কাছে সরকারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে তারা সন্দেহ প্রকাশ করছে। যেমন সর্বশেষ গত পরশুদিন সম্ভবত মির্জা আব্বাস একটা ফোরামে বলেই বসলেন যে এই সেকেন্ড রিপাবলিক কি এটা আমাকে বোঝাতে হবে, তারপর সরকার কেন দেরি করছে, সরকার কি অন্য কাউকে নতুন করে সুযোগ তৈরি করার জন্য দেরি করছে কিনা, এই সন্দেহগুলো বিএনপির কাছ থেকে আসছে। এগুলো কি আসলে আপনি শুধু রাজনৈতিক বাগাড়ম্বর হিসেবেই দেখবেন, না এগুলোর পেছনে কোনো আসলে কারণ আছে? এগুলো তো বাগাড়ম্বর কোনোভাবেই নয়। আপনি যখন সন্দেহ প্রকাশ করছেন সেটা তো বাগাড়ম্বর হতে পারে না। বাগাড়ম্বর হতে পারে মানে কি আপনার কথার মধ্যে আড়ম্বর আছে যার মধ্যে যুক্তি নেই। অর্থাৎ আপনি বলছেন যে না দিতে হবে, না হলে কেমনে আদায় করতে হয় সেগুলো দেবে, এগুলো বাগাড়ম্বর। ওরকম কিছু করেননি, ওরকম কিছু বলবার মতো পরিবেশও হয় নাই। কিন্তু যেটা তারা বলছে তাদের আমি একটা কথা বলি, মানে ওনারা প্রথম থেকে বলছেন যে একটা রোড ম্যাপ দেওয়া হোক। তো যখন সম্ভবত বিজয় দিবসে প্রধান উপদেষ্টা বক্তৃতা দিয়ে ওই ইয়েটা বললেন, জি, ডিসেম্বর এবং জুন হ্যাঁ, মাসের ইত্যাদি। কথা বললেন তিনি। তো আমি এটার উপরে বলেছিলাম যে এটাকে যদি আপনারা পথ নকশা নাও বলেন, পথ নির্দেশিকা তো বলতেই পারেন, বিকজ অনেকটাই স্পেসিফিক, হয়তো ডেটগুলো বলা হয়নি। কিন্তু আজকে আবার রেজওয়ানা যখন এটা বললো, তখন ডিসেম্বর থেকে জুনে চলে গেলে তখন কিন্তু আর রোড ম্যাপ থাকে না, তখন মনে হয় ইউ আর স্টিল আনসার্টেন। এই কিছুদিন ধরে ডক্টর ইউনূস একদম কন্টিনিউয়াসলি বলছেন আমরা ডিসেম্বরেই করব। মানুষও ধরে নিয়েছে যে ডিসেম্বরে হবে। আমাকে যারা যারা জিজ্ঞেস করছে আমি তাদের বলেছি ডিসেম্বরে হবে, উনি তো বলছেন, এটা তো অন্য কিছু হওয়ার কারণ নেই। এখন এই যে বললেন এরকম কিন্তু সেটা করে। কি শক্তভাবে বলছেন? যেমন গতকালকে তিনি বলেছেন সম্ভবত। না, সম্ভবত বললে উনি সম্ভবত বলা মানে তো একটা মিনিং ক্যারি করে না। জি। তার মানে হচ্ছে যে ডিসেম্বরকে টার্গেট করে কাজটা করছিলেন, কিন্তু এই বক্তব্যে একটু ইয়ে হয়ে গেল আমি মনে করি। যাই হোক, তখন এইটা থেকে কেউ যদি বলেন আমরা তো বুঝছি না, কনফিউজড। আর বাকি যেটা বলছেন ষড়যন্ত্র বা নির্বাচন পিছিয়ে দেওয়া বা টিকে থাকা জোর করে, ডক্টর ইউনূসের সরকার সম্পর্কে মানুষের এই সন্দেহ নাই যে উনি ধান্দা করছেন ক্যাবিনেট ক্ষমতায় টিকে থাকা যায়। আমি অলমোস্ট কোথাও দেখিনি। এবং উনি নিজেও বলেছেন আমি চলে যাব জনগণ চাওয়ার সাথে সাথেই। না, তার কাজে দেখেন উনি যদি আরেকবার থাকতে চান তাহলে তো উনি পার্টির মধ্যে থাকতেন, আবার ভোট করবেন বা কোনো একটা কিছু থাকতো, এরকম তো নাই। না, ফলে সেটা বলেছেনও থাকবেন না উনি। হ্যাঁ, ফলে ওইটা ভাববার মতো কোনো বিষয় নয়। কিন্তু কোনো প্রক্রিয়াগত ত্রুটিতে কেউ যদি মনে করে যে এটা ইচ্ছে করে ডিলে করা হচ্ছে, তাহলে সেটা একটা অন্য জিনিস। কিন্তু যদি ধরেন এখন বিএনপি চাচ্ছে যে ইমিডিয়েটলি পার্লামেন্ট ইলেকশন, জামাত চাচ্ছে না আগে এই স্থানীয় সরকার নির্বাচন, তো এই বিতর্ক ঝগড়া লাগলে তো আপনি তো সরকারকে দোষ দিতে পারবেন না। সরকার বিএনপিকেও প্রশ্রয় দেয় না বা জামাতকেও তার ইয়ে করে না, লালন পালন করে না। ওই রকম ক্ষেত্রে আমি মনে করি ওই জায়গাটা নাই। কিন্তু এটা এখন হয়েছে যেহেতু এরকম একটা ধারণা আছে যে নতুন রাজনৈতিক দল করা হচ্ছে সেটা সরকারের অনুগ্রহপুষ্ট, তো তখন তাদের পক্ষ থেকে কেউ যদি বলে যে যতদিন ফাঁসি না হবে ততদিন পর্যন্ত ভোটের কথা বলা যাবে না, তখন বলতে পারে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। যদি ধরেন আমাকে যদি বলেন আমি এই কথা বলবো না, কেন বলবো না? আমি দেখছি যে ডক্টর নিজেই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে। এখন এখানে একজন সংগঠক বা একজন একটা পার্টির নেতা বললে এটা যে গভর্নমেন্টের বক্তব্য আগেরটা, এটা আমি ধরছি না। আমি বরঞ্চ যিনি বললেন তাকে এটা এক্সপ্লেন করতে বলবো। আমি মনে করি কি দেখেন, কালচার জিনিসটা কি, আপনি যেটা চর্চা করেন তাই তো, আপনি যেটা বলেন, আপনি যেটা লেখেন, যেটা আপনার এক্সপ্রেসড হয় সেই জিনিসটা চর্চার মধ্যে আসে, কিন্তু সেটা যাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না ফেলে, এইটার একটা কালচার বিহেভিয়ার বা যেটা হয়। রাজনীতিবিদের ওই জন্য বলা রাজনৈতিক সংস্কৃতি বলে একটা জিনিস আছে, এবং সাধারণত এরকম বলা হয় যে কোনো একটা সমাজ পরিবর্তন, সমাজ বিপ্লব, অভ্যুত্থান উইল বি ফলোড বাই কালচারাল রেভলিউশন বা আপহিভাল, যেটাই বলেন। অর্থাৎ সংস্কৃতির পরিবর্তন ছাড়া সমাজের পরিবর্তন হয় না, আর সমাজের পরিবর্তন যখন তখন সংস্কৃতির পরিবর্তন হয়। আমাদের একটা সমস্যা হয়েছে
যে আমরা রাজনীতি যারা যারা করি তারা এই সংস্কৃতির বিষয়টাকে বিবেচনা করি না। যেমন ধরেন আমি আরেকটা রাজনৈতিক নেতাকে যে গাল দিলাম, তো আমার নিজের ভাবা দরকার ওই গাল উনি আবার আমাকে দিতে পারেন। তো দুইজন গালাগালি করবে, মানুষ দেখে ভাববে যে ওরা ওই রকমই, ক্ষতি আমাদের দুইজনের হবে। এটা যদি না বোঝেন তাহলে বিষয়টা ক্ষতিগ্রস্ত হলো। এই বক্তব্যের মধ্যে দিয়ে নির্বাচন পেছাবার কোনো ষড়যন্ত্র আছে কি না এটা যদি সংশয়ও প্রকাশ করেন, তাহলে আপনি ব্যাখ্যা দিয়ে বলেন যে এই কথা থেকে আমার এরকম মনে হলো। এখনকার পলিটিক্স আমি মনে করি এটা ডিমান্ড করে, যদিও এই সংস্কারের কথা তো কেউ বলছে না, এই পলিটিক্যাল কালচার নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলছে না, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার কেমন হতে পারে এইটা নিয়ে কেউ কোনো কথা বলছে না, কিন্তু এইটা খুবই ভাইটাল। আলটিমেটলি আপনি খুব সুন্দর আইন টাইন বানিয়েছেন, রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ উল্টা কাজ করছে, চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, তাহলে আপনার কোনো রকম পরিবর্তন হবে না। এই দিক থেকে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি সহনশীল হবার চেষ্টা করুক, তারা আপনি পরস্পরকে ভাইয়া সহনশীলতার কথা বলছেন, গতকালকের একটি রিপোর্ট হচ্ছে পাবনাতে সম্ভবত জামায়াত এবং বিএনপি নেতাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, তাও আবার ইউনোর কার্যালয়, এবং সেখানে বালু উত্তোলন এরকম নানা ঘটনা আছে, এবং বিএনপি এবং জামায়াত নির্বাচনের ব্যাপারেও কিন্তু আসলে দুই পথে হাঁটছে, স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন। তাহলে বিএনপি এবং জামায়াতের এই যদি এই ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা না যায়, ভবিষ্যতে কি নির্বাচন পিছিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে কিনা? এইটা একটা ভাইটাল বিষয় আমি মনে করি। কেন? ডক্টর ইউনূস বলছেন যে আমি কেবলমাত্র ন্যাশনাল কনসেনসাস বা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করবো, সংস্কার করব, যেটা মিলবে না সেটা ছেড়ে দেব। জি। এইটার কি হবে? এখানে তো ঐকমত্যের কোনো জায়গা নেই, এটা উনি বলেন নাই, তাকে এটা বলতে হবে। এবং এখন মানে ড্রাইভিং সিটে তো উনি, ওনাকেই ঠিক করতে হবে উনি এটাকে কেমনে হ্যান্ডেল করবেন। আজকে আমি আবার দেখলাম পত্রিকায় লিখেছে যেগুলো মিলছে সেগুলো তো মিললই, যেগুলোতে অল্প বিস্তর ডিফারেন্স আছে সেগুলো কথাবার্তা বলে ঠিক করে নেব। এই ডিফারেন্সটা অল্প না বিস্তর, কিভাবে ঠিক করবেন? আপনি অল্প বলতে পারেন, আরে ভাই ভোট আগে হলো না পরে হলো, আপনার স্থানীয় সরকারের ভোটে তো আপনি ক্ষমতায় যাচ্ছেন না, এটা নিয়ে এত বড় বিতর্ক কেন? যেভাবেই হোক জি। এটাকে আপনার একটা অ্যাপ্রোচে নিয়ে সলভ করতে হবে। আমি দেখছি গভর্নমেন্ট এই ডিসকোর্সে যাচ্ছে না। এই পর্যন্ত ধরেন 7 মাস গেল গভর্নমেন্ট রাজনৈতিক বিষয় নিয়ে দলগুলোর সাথে কোনো কথাই বলেনি। এখন বলছে যে এখন থেকে বলবে, তো 7 মাস বললেন না কেন? প্রথম যখন এটা তৈরি করা হচ্ছে তখন আমাদের সাথে যখন ডায়লগ হয়েছে, তো ডক্টর ইউনূস উনি আমার টিচার, বললাম স্যার আপনার মতলব কী? আমি এভাবেই বলেছি, কেন এরকম বলছো? আমি বললাম যে আপনি তো আর ক্ষমতায় থাকবেন না, তাহলে আপনার কাজ হলো সবাইকে মিলে এই কাজটা সমাধা করেন। আপনি তো কথাই বলছেন না কারোর সাথে, আমরা বলবো। আমি বললাম স্যার আপনারা প্রপোজাল দেবেন নিজেরা নিজেরা লিখে, কেন এটা সবার সাথে কথা বলেও তো দিতে পারে, তাহলে বিতর্কটা আগেই অনেক কিছু নিষ্পত্তি হয়ে যেত পাবলিকের কাছে যাবার আগে। উনি বললেন আমি তাই করতে চাই, কিন্তু উনি করেন নাই, ওরা কেউ করেনি। কোনো একটা বিষয়ে পরস্পরের মধ্যে আলোচনা হয়নি। আপনি নতুন করে আলোচনা করবেন, তাই তো? এবং নতুন করে যারা আলোচনা করবেন, এই যে গভর্নমেন্টের মধ্যে আছে তার মধ্যে হু ইজ দি বেস্ট কনস্টিটিউশন এক্সপার্ট, তার চেয়ে বাইরে ভালো কনস্টিটিউশন এক্সপার্ট আছে না? আপনি আগে তাদের সাথে কথা বলতে পারতেন না? এই যে ধরেন বলছে তারা কি সেকেন্ড রিপাবলিক, আসলেই তো আপনি বলতে পারবেন সেকেন্ড রিপাবলিক কি? আমাদের কারো কাছে সেকেন্ড রিপাবলিকের ধারণা আছে? ফ্রেঞ্চ রেভলিউশনের পর কয়েকটা রিপাবলিক হ্যাঁ, হয়েছে, পঞ্চম হ্যাঁ, কয়েকটা আপনার বিপ্লব হয়েছে, এরকম ভেনিজুয়েলাতে হয়েছে, অন্যান্য জায়গাতে হয়েছে, কিন্তু এগুলোর পরে আমাদের খুব কোনো স্টাডি নেই। সেই ফরাসি বিপ্লবের কবেকার কথা সেইটা ধরে এখন কেউ আলোচনা করছে না। তাহলে সেকেন্ড রিপাবলিকের উপরে তো হচ্ছে পলিটিক্যাল কনসেপ্ট, এটা তো আগে আলোচনা হতে পারতো, অথবা এইসবের মধ্যে হতে পারতো। আমি এই জন্যই কনসার্ন যে এই ছাত্ররা, আমি সবসময় অসাধ্য সাধন করেছে, এই যে শক্তি তাদের মধ্যে আছে, এই শক্তিটা নষ্ট হয়ে যাক তা তো আমি চাই না, আমি চাই দেশের কাজে লাগুক। তাহলে সেটার জন্য আপনাকে উদ্যোগ নিতে হবে। কে এই নেগোসিয়েটার, ফেলিসিটেটার বা যেভাবেই বলেন এই ভূমিকা নেবে, এটা না হলে কোথাও এগুলো দাঁড়াবে না। অনেক ধন্যবাদ মান্না ভাই। আজাদ ভাই, মান্না ভাই একটা কথা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে আলাপ, সেই আলাপটা আরও আগে হওয়া শুরু হওয়া দরকার ছিল। ডক্টর ইউনূস কয়েকদিন আগেই বলেছেন, বিবিসি বাংলাকেই সম্ভবত বলেছেন যে জুলাই চার্টারের মাধ্যমে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে আমরা নির্বাচনের পথে যাব। জুলাই চার্টার আসলে কি অবস্থায় আছে? ছাত্রদের যেই দাবি ছিল জুলাই চার্টার কিন্তু 15ই জানুয়ারির মধ্যে তারা দাবি করেছিল, এবং পরবর্তীতে সেটা ডক্টর ইউনূস নিজে দায়িত্ব নিলেন, এবং সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূস আরেকটি কথা বললেন যে জুলাই চার্টারটা তৈরি হলে আমরা নির্বাচনের দিকে চলে যাব।
কোন জায়গায় আছে জুলাই চার্টার আসলে? ধন্যবাদ। এখানে দুটো কনসেপ্ট আছে, একটা জুলাই ডিক্লারেশন আর একটা জুলাই চার্টার। জুলাই ডিক্লারেশনটা ছাত্ররা এটা দাবি জানিয়েছিল, পরবর্তীতে সরকার থেকে বলা হয়েছে যে এটা রাজনৈতিক দলগুলো এক হয়ে এই তারপরে দুটো কি এখন declaration- এক হয়ে গেছে, চার্টার না, এবং ডিক্লারেশন? কোনোভাবেই এক হয়নি। একটা চার্টারটা, ডিক্লারেশনটা হচ্ছে এক ধরনের এক্সপেকটেশন, আর চার্টারটা হচ্ছে এক ধরনের কমিটমেন্ট। আপনার ডিক্লারেশন এর মাধ্যমে, মান্না ভাই এগুলো আরও বেটার এক্সপ্লেইন হয়তো করতে পারবেন। ডিক্লারেশনের মাধ্যমে জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা, এই আকাঙ্ক্ষাটাকে ধরে রাখার একটা কথা বলা হয়েছে। কারণ এর আগে আমাদের যেরকম যে গণতান্ত্রিক আন্দোলনগুলো যেগুলো হয়েছে, এগুলো যে এক্সপেকটেশন ছিল বা অ্যাসপাইরেশনগুলো ছিল, এগুলো কিন্তু কাগজে কলমে কোথাও কিন্তু লিপিবদ্ধ নাই সেইভাবে। সব কিছুই কিন্তু আমরা মুখে মুখে শুনে আমরা বা গণমাধ্যমের কাছে কিছু কিছু অল্প বিস্তর জানছি। তো জুলাই ডিক্লারেশনটা ছাত্ররা চেয়েছিল যে এই ডিক্লারেশনের মাধ্যমে জুলাইয়ের যে স্পিরিটটা, এটা তারা লিপিবদ্ধ করে রাখবে। এবং এখানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি থেকে দাবি এসেছিল যে জুলাইয়ের পূর্ববর্তী যে ঘটনাগুলো আছে, কারণ সেগুলো আনতে হবে। জুলাই কোনো আকস্মিক বিপ্লব নয়, তাদের বক্তব্য অনুসারে এটা একটা অনেকগুলো ঘটনা প্রবাহের ধারাবাহিকতা। সেখানে ছাত্ররা তাদের বক্তব্যটা দিয়েছে, একটা ড্রাফট করা হয়েছে জুলাই ডিক্লারেশনের জন্য, সেই ড্রাফটটা রাজনৈতিক দলগুলোর সাথে শেয়ার করা হয়েছে, কিন্তু তাদের কাছ থেকে এটা এখনও পুরোপুরি তাদের বক্তব্যটা এখনও পাওয়া যায়নি, যে কারণে এখনও জুলাই ডিক্লারেশনটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সরকার যে অঙ্গীকারটা করেছিল সেটা করা সম্ভব হচ্ছে না। আজকে কিন্তু এই প্রশ্নটাও এসেছিল সংবাদ সম্মেলনে, এবং সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি এই কথাটা বলেছেন। আর জুলাই চার্টার যেটার কথা বলা হচ্ছে, জুলাই সনদ বাংলায়, সেটা এক ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট, যেটা প্রধান উপদেষ্টা উনি সবার কাছ থেকে এই কমিটমেন্টটা চাচ্ছেন। কমিটমেন্টটা এই কারণেই যে, ধরেন আমাদের একটা ধারণা আছে যে এখন আমরা যতই ভালো ভালো সংস্কারের কথা বলি, পরবর্তীতে নির্বাচন হলে নির্বাচিত সরকার সেই সংস্কারগুলো নাও করতে পারে, বা তারা এখন অনেক নির্বাচনের স্বার্থে বা তাদের নির্বাচিত হওয়ার স্বার্থে অনেক সুন্দর সুন্দর প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনাগুলোর সাথে তারা একমত হয়ে যাবেন, কিন্তু পরবর্তীতে গিয়ে তারা আর সেই বাস্তবায়ন করবেন না। এরকম কিন্তু অতীতে ঘটেছে। এরকম কিছু দৃষ্টান্ত থাকার কারণে মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, অনেকগুলো কমিশন আছে যেগুলো সরাসরি রাজনীতির সাথে সম্পর্কিত, যেমন আপনার নির্বাচন কমিশন সংক্রান্ত যে কমিশন, সংবিধানের যে সংবিধানের কথা যেমন বলা হয়েছে, সংবিধান যে প্রস্তাবনাগুলো বলা হয়েছে, এগুলো তো এখন কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব না, সংশোধন বা সংবিধানের সংযোজন কোনো কিছুই সম্ভব না। কিন্তু এগুলো সম্পর্কে যদি কেউ একমত হয়, তাহলে যে কমিটমেন্টটা, যেই বিষয়গুলোতে যেই পয়েন্টে এসে সবাই একমত হবে, সেইটা একটা সনদ আকারে লিখে রাখবে, প্রয়োজন হলে সেটাকে একটা আইনি ভিত্তিও দেওয়া হবে। তারপরে এইটার উপর নির্ভর করবে বা এটার উপর বিবর্তিত হবে বা আবর্তিত হবে বাংলাদেশের পরবর্তী সময়ের রাজনীতি। যে দলই ক্ষমতায় আসুক, বা একটা দল তো ক্ষমতা আসবেই, এবং আরও কিছু দল থাকবে যারা হয়তো ক্ষমতার বাইরে থাকবে, কিন্তু ক্ষমতার বাইরে থাকলেও যদি কমন গ্রাউন্ডটা যদি এক থাকে, যদি সবাই যদি একটা কিছু কিছু সার্টেন পয়েন্টে এক থাকে, এবং তারা যদি এই সনদে আগে থেকেই স্বাক্ষর করে এবং অঙ্গীকারটা মানুষের কাছে দেয়, মূলত কারণ এই সরকার তো তখন থাকবে না, অঙ্গীকারটা হবে মানুষের কাছে। এই অঙ্গীকারটা মানুষ তখন, যদি যারা নির্বাচিত সরকার হবে তারা যদি এটা বাস্তবায়ন না করে, মানুষ তাদের কাছে জবাব চাইতে পারবে, জবাব চাওয়ার একটা জায়গা তৈরি হবে, এবং এইটা একটা দলিল হিসেবে থেকে যাবে। পরবর্তী প্রজন্মও কিন্তু যদি কেউ এটা বাস্তবায়ন না করে, তাহলে পরবর্তী প্রজন্মও কিন্তু তাদের কাছে জবাব চাওয়ার সুযোগ থাকবে। তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি জুলাই সনদ বা জুলাই চার্টারের কথা বলেছেন। এই জন্য আমি বলছি যে জুলাই ডিক্লারেশন বা জুলাই ঘোষণাপত্র আর জুলাই চার্টার বা জুলাই সনদ দুটো সম্পূর্ণ। আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল, যেহেতু জুলাই ডিক্লারেশন আসছেন না, তাহলে কি জুলাই চার্টারের মাধ্যমে ডিক্লারেশনটাকে একীভূত করা হবে কিনা? সেটা যদি রাজনৈতিক দলগুলো চায় তাহলে সেটা সম্ভব হতেও পারে। সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে আসলে রাজনৈতিক পক্ষগুলো। এখানে অনেকগুলো পক্ষ আছে রাজনৈতিক, সরকার কোনো পক্ষ নয়। সরকারের রোল হচ্ছে ফ্যাসিলিটেটরের। পক্ষ এবং বিপক্ষ যা সবগুলো রাজনৈতিক দল, ওনারা সবাই যদি সম্মিলিতভাবে চান তাই হবে। ভাইয়া, আপনার মান্না ভাই একটা কথা বলছিলেন যে নতুন দল সরকারের অনুগ্রহ পুষ্ট কিনা, এরকম একটি সন্দেহ আছে। আপনি যেহেতু সরকারের বিভিন্ন দপ্তরের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে এবং কাজ করছেন এখনো, এই সন্দেহটা আসলে দূর করা যায় কিভাবে? আদৌ কি তারা রাজনীতি সরকারের অনুগ্রহ পুষ্ট কিনা? প্রথম কথা হচ্ছে সরকার স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করছে। সরকারের কোনো রাজনৈতিক দলের প্রতি কোনো পক্ষপাত নেই। সরকার, আমাদের এই সরকারটা গঠিত হয়েছে এমন একটা সময়ে যখন আমাদের আগের একটা সরকার, যারা দীর্ঘদিন ধরে দেশে নির্যাতন, নিপীড়ন বা অপশাসন চালিয়েছে, তারা চলে যাওয়ার পর
তারা চলে যাওয়ার পরে সরকার দেশে যে নতুন একটা রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশটাকে আপনার যাতে একটা সুন্দরভাবে একটা সংহতির দিকে নিয়ে যাওয়া যায় রাজনৈতিকভাবে, যাতে নতুন যে সুযোগটা তৈরি হয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে এমন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করা যায় যেখানে রাজনৈতিক মুক্ত বুদ্ধির চর্চাটা থাকবে, রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতিপক্ষ হবে কিন্তু শত্রু হবে না, এরকম একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি করার জন্য কাজ করছে। এবং এখানে সরকারের কিছু কিছু সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তে হয়তো বিএনপি উপকৃত হতে পারে, আবার অন্য রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের কিছু বেনিফিট পেতে পারে। কিছু কিছু সিদ্ধান্তে হয়তো ছাত্ররাও মনে করতে পারে যে হ্যাঁ এই সিদ্ধান্তটা তাদের পক্ষে গেছে। সরকার এককভাবে কোনো রাজনৈতিক দলের জন্য কোনো সুবিধা বা কোনো ক্ষেত্র প্রস্তুত করছে না, পুরোপুরি একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে তৈরি করা যায় নির্বাচনের আগে, সেটা যার পক্ষেই যাক বা যেই এই ক্ষেত্র থেকে জনগণের কাছ থেকে যেই সুবিধা আদায় করে নিতে পারে, সরকার রাজনীতির জন্য একটা ফিল্ড তৈরি করে দেবে যেখানে সবাই সমানভাবে রাজনৈতিক প্রচারণা করতে পারবে, যার যার নিজস্ব মতবাদটা তারা জনগণের কাছ থেকে নিয়ে যেতে পারবে। তারপর মানুষ ডিসাইড করবে। আগের নির্বাচনগুলোতে আমরা যেমনটা শুনতাম যে লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং আগের নির্বাচনগুলোতে আপনি শুনেছেন কিন্তু দেখেননি। এখন চেষ্টা করা হচ্ছে যাতে আপনি দেখতে পারেন, সেটাই হচ্ছে এটার মানে এই যে এত কথা বলা বা এত কাজ করার এত যে চেষ্টা, এই চেষ্টার ধন্যবাদ আরিফ ভাই। মান্না ভাই, আমাদের সময় একদম শেষ দিকে, আমি জাস্ট আপনাকে ছোট্ট একটা বিষয় একটু জানতে চাই। নতুন যে রাজনৈতিক দলটি গঠন করা হলো, সেই রাজনৈতিক দলটি জনগণের কতটা কাছে পৌঁছাতে পারবে? রাজনৈতিক দল হিসেবে তারা বিপ্লবী হিসেবে, অভ্যুত্থানকারী হিসেবে খুবই জনপ্রিয়, কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেই ভোটের রাজনীতি, সেখানে আসলে তাদের অবস্থান কি হওয়ার সম্ভাবনা, এবং ভোট আসলে কবে নাগাদ হওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন? মানে প্রথম প্রশ্ন জবাব বলি তো এখন এরকম করে বলা যায়, দেখতে হবে তারা কীভাবে করে। কিন্তু আমি যেটা তাদের দুর্বলতা দেখি, তাদের পলিটিক্যাল ন্যারেটিভই তৈরি নেই এখনও। তারা কী করতে চায়, মানে ধরেন আমরাও তাদের মতো ছাত্র থাকতে খুবই সারা দেশ কাঁপানো ছাত্র সংগঠন ছিল আমাদের। জাসদ ছাত্রী সব ইউনিভার্সিটি জিতেছি, সব বড় কলেজে জিতেছি, এবং জাসদ যে প্রতিষ্ঠিত হয়েছিল এই ইয়াং আমাদের মতো মানুষদের 30-32 বছর ম্যাক্সিমাম ছিল। তো ওরা এখন আমাদের তখন কিন্তু বক্তব্য ছিল এটা সমাজতন্ত্রের বক্তব্য, বিপ্লবের। আমি আমাদেরটাকেই সবচেয়ে হাইলাইট করার জন্য বলছি, আমি বলছি যে সব পার্টির লাগে। তারা তাদের বক্তব্যে বলল কোনটা, একটা বললো আপনার সেকেন্ড রিপাবলিক, আর একটা বললো গণপরিষদ। দুটোই বড় জটিল বিষয় বোঝার জন্যে, মানুষ এগুলো বোঝে না। তো এইটা নিয়ে মানুষকে বুঝিয়ে তারপরে পক্ষে আনা একটু কষ্ট হবে। আবার সেটা খুব বিতর্কিত। আমি একটু আগে বলেছি সেকেন্ড রিপাবলিক বিএনপি বিরোধিতা করেছে, জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে। গণপরিষদ সম্পর্কেও একই রকম বক্তব্য, আর সার্জিসের বক্তব্য যেটা এটা বললাম, সব মিলে কিন্তু একটা স্মুথ সেলিংয়ের বদলে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা নদী সমুদ্রের মধ্যে তারা যাত্রা করলো, বিতর্কটিত এইরকম আমার মনে হচ্ছে। এবং তারা এইটাতে খুব ডিসাইডেড বলে মনে হচ্ছে যে তারা মনে করছে নতুন সংবিধান ছাড়া নতুন দেশ গড়াই যাবে না। মানে কনসেপ্টটা দেখেন আমার কাছে কীরকম মনে হয়, সবচেয়ে সুন্দর একটা সংবিধান দেশের মধ্যে আছে, চলছে গণতন্ত্র, আর্মি এসে ক্ষমতা নিয়ে নিল, কে আটকাবে? কনস্টিটিউশন তো আটকাতে পারবে না। দেশে 2/3 মেজরিটি কেউ পেয়ে গিয়ে নিয়ে এলো, যেটা শেখ মুজিব যেরকম করে নিলেন। সো ভালো কনস্টিটিউশন লাগবে, কিন্তু ভালো কনস্টিটিউশন হলো গ্যারান্টি, রক্ষা কবচ একটা ফ্যাসিবাদের রিটার্নের এগেনস্টে, এইটা না কিন্তু। তো এইরকম করে আমি মনে করি অনেকগুলো বিষয় তাদেরকে ফেস করতে হবে। তবে এই যুবকদের মধ্যে আমি প্রচণ্ড জীবনী শক্তি দেখি। তারা যে লড়াইটা করেছেন, এখন পর্যন্ত চালু করছেন। আমি মনে করছি যে বুদ্ধিবৃত্তিক এই লড়াইয়েও তারা ভালো করতে পারবেন, আশা করছি আমি। দেখা যাক কি হয়। মান্না ভাই, আমরা আরেকবার আপনার কাছে আসতে পারবো, তার আগে আজাদ ভাই আপনার কাছে জানতে চাই যে সরকারের যে প্রস্তুতি নির্বাচন নিয়ে, সেই নির্বাচনে আসলে কতটা শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে আপনারা আশা করছেন, এবং সেটার জন্য সরকার কিভাবে কাজ করছেন? সেটার জন্য সরকার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রথমত পুনর্গঠন করা, প্রশাসনিক যে দিক নির্দেশনাগুলো দেওয়ার কথা। আপনি জানেন যে কিছুদিন আগে একটা ডিসি সম্মেলন হয়েছে, ডিসিদের সাথে সরকারের অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টারা বৈঠক করেছেন, তাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়, এবং ডিসিরা যাতে এমন একটা রোল প্লে করেন যে রোলের ফলে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, এবং প্রত্যেকটা প্রার্থী, একটু আগেও যে আলোচনাটা হচ্ছিল সেই রকমভাবে প্রত্যেকটা প্রার্থী তার নিজস্ব ধ্যান ধারণা বা তার প্রচারণা এগুলো চালাতে পারেন। এই যে প্রশাসনিক প্রস্তুতি
বা আইন শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি, এই কাজগুলো তো সরকারকে করতে হচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন, তারা কিন্তু একটা মেসিভ রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তাদের মোরালটা এত লো ছিল আপনার কিছুদিন আগেও, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণেই হোক, এবং তারা নিজেরাও রাজনৈতিক অভিপ্রায় বা রাজনৈতিক নিজেরা বেনিফিট পাওয়ার জন্য হোক, তারা যেভাবে রাজনীতির সাথে জড়িয়ে গিয়েছে তাদের পেশাদারিত্ব বলে, তাতে করে তাদের পক্ষে আবার ওই ফরম্যাটে তো আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না। তো তাদের একটা রিবিল্ডিংয়ের প্রয়োজন আছে, বা তাদের যে সংস্কারের একটা কমিশন করা হয়েছে সেইখানেও অনেকগুলো প্রস্তাবনা আছে, যেগুলো আমরা আশা করি বা বিশ্বাস করি যে এই প্রস্তাবনাগুলোর বেশ কিছু প্রস্তাবনা হয়তো নির্বাচনের আগেই বাস্তবায়ন করা সম্ভব হবে। তাহলে হয়তো পুলিশকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার ব্যক্তি স্বার্থে আর হয়তো ব্যবহার করতে পারবে না। তো ব্যক্তি স্বার্থে যদি ব্যবহার না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হয় বা নিরপেক্ষ ভূমিকাটা পালন করে, তাহলে তো নির্বাচন সুষ্ঠু হওয়ার কাজটা অনেক দূর এখানে এগিয়ে যায়। তারপরে প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করেন, তারা যদি কারো হয়ে কাজ না করেন, তাহলেও কিন্তু আপনার ক্ষমতা লেহনের যে চর্চা কিংবা চরিত্র বাংলাদেশের মানুষের গত 16 বছরে গড়ে উঠেছে, এই আইন শৃঙ্খলা বাহিনী কি যারা ক্ষমতায় আসতে যাচ্ছেন কিংবা ধারণা করা হচ্ছে যারা ক্ষমতায় আসতে পারেন তাদের পক্ষে কাজ করবেন, এরকম কি ধরনের নিশ্চয়তা তৈরি করা সম্ভব? সেটা যাতে তারা কারো পক্ষে কাজ না করেন, কে ক্ষমতায় আসবেন সেটা তো আসলে নির্বাচনের পরে বোঝা যাবে। নির্বাচনের আগে পুরো বিষয়টাই হচ্ছে অনুমান, এবং রাজনীতিতে সবসময় অনুমান যে খাটে না, এটা এই দৃষ্টান্ত কিন্তু আমাদের দেশও আছে। 1991 সালের নির্বাচন যদি আপনি দেখেন, সেখানে দেখবেন যে অনুমান খাটেনি। এখন একটা সুষ্ঠু নির্বাচন হলে একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে প্রায় 4 থেকে 5 কোটি মানুষ কখনো ভোট দেয়নি বা তাদের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগই পায়নি। এই ভোটাররা আসলে কাকে বেছে নেবেন এটা তো আপনি শুধু অনুমান করতে পারেন, কিন্তু আপনি নিশ্চিত হয়ে কোনো কিছু বলতে পারেন না। সো কেউ যদি এই ধরনের কাজ করে এবং পরবর্তীতে, তাহলে তাকেও তো তার পরিণতি ভোগ করতে হবে। আপনি এখন দেখছেন যারা এর আগে দলীয় লেজুর ভিত্তি করেছে সরকারের বাহিনীর অংশ হয়েও দলীয় সুযোগ সুবিধার জন্য বা দলের হয়ে কাজ করেছে, তারা কিন্তু এখন তার কনসিকুয়েন্সটা ফেস করছেন। এখন অন্য কেউ বা এখন যারা আছেন তারাও যদি তাদের পেশাদারিত্ব ভুলে গিয়ে ব্যক্তি স্বার্থে বা অন্য কোনো দলের সাথে কাজ করেন, ইউ নেভার নো কখন কোন সময় তাদেরকেও এটার জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। সো আমরা বিশ্বাস করি এবং আশা করি যে এই আগের ঘটনাগুলো থেকেও এখন যারা দায়িত্বে আছেন তারা শিখবেন, শিখে তাদের আচরণটা হবে পুরোপুরি পেশাদার আচরণ। ধন্যবাদ মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আপনাকে। আমি মান্না ভাই আপনাকে দিয়ে শেষ করতে চাই। আজাদ ভাই যেটি বলছিলেন যে সরকার একটা প্রসেসের মধ্যে আছে, পুনর্গঠনের মধ্যে আছে এবং নির্বাচনটি সুষ্ঠুভাবে করার জন্য যা যা করার দরকার সেটি তারা করার চেষ্টা করছেন। কিন্তু বিএনপির কাছ থেকে এবং সেটা আসলে উচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে আমরা বারবার একটা কথা শুনেছি, এরকম সম্ভাবনার কথা শুনেছি যে তারা প্রয়োজনে নির্দলীয় সরকার, আরও নিরপেক্ষ সরকার তারা চান। এই কথাগুলো বলে কি আসলে প্রক্রিয়াটাকে ডিলে করা হবে কিনা, কিংবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি হবে কিনা, কিংবা নির্বাচন আসলে কীরকম হতে পারে সামনে? এটা কীরকম হয়েছে ধরেন, অল্প দিনের মধ্যে এরকম মনে হচ্ছে যে বিএনপির প্রতিদ্বন্দ্বী সম্ভবত নতুন এই দলটি। এটার মধ্যে কতখানি সত্যতা আছে সেটা তো পরে দেখা যাবে। এই দল সম্পর্কে এটা গড়বার যখন প্রক্রিয়া, তখন ডক্টর ইউনূস এদেরকে একভাবে অভিনন্দন জানিয়েছেন। উনি বলেছেন যে খুবই খুশি হয়েছে এরা যে রাজনীতিতে আসছে, এরা এত বড় পরিবর্তন করলো, তারপরের চেঞ্জের সঙ্গে তারা থাকতে চাইবে না, আমি তাদেরকে আশীর্বাদ করছি বা কিছু একটা, মানে শব্দটা আশীর্বাদ দেখি সেটা আমি ভুলে গেছি, অভিনন্দন কথা তো এইটা করেছেন। তারপরে উনি যেরকম করে এই দলের আহ্বায়ককে আলিঙ্গন করেছেন, ছবিটা বেরিয়েছে, এটা নিয়ে লোকজনের কমেন্ট আপনি দেখেছেন। কিন্তু সেটা তো উপদেষ্টাকে বিদায় জানিয়েছেন, তখন কিন্তু আহ্বায়ক না, সেটা উপদেষ্টাকে বিদায় সেটা জানিয়েছেন। হোক, কিন্তু তারপরে মানুষের পারসেপশনে কি আছে সেটা দেখেন। আমি কিন্তু কোনো বড় অভিযোগ করছি না, ডকে তুলছি না, কিন্তু পলিটিক্যাল লোক যিনি হচ্ছেন, যদি ডক্টর ইউনূস মনে করেন আমি তো কোনো রাজনীতিবিদ নই, এটা বললে হবে না। উনি দেশের 1 নম্বর রাজনীতিবিদ, বিকজ গভর্নেন্স ইজ পলিটিক্যাল, এর বাইরে হতে পারে না। উনি তার হেড, উনি যখন এগুলো করেন এরকম বলেন, যেমন উনি যখন বললেন সেই হিসেবে এই ছাত্ররাই আমার নিয়োগকর্তা, চিন্তা করেন তাদেরকে কোথায় তুলে দেওয়া হলো। এগুলোর ইম্প্যাক্ট হয়তো এগুলো প্রশাসনের মধ্যে প্রভাব হয়, এবং এই উপদেশটা তাদের বয়স যাই হোক, তাদের কথায় যত কাজ হয়, আমি 10 বার ফোন করেও সে কাজ হবে না। এটা হচ্ছে রিয়েলিটি, আমরা দেখছি। তো সেগুলোর কারণে এইরকম প্রশ্ন তৈরি হয়েছে, এবং উনি কতখানি
মানে ভালো করে করবেন, নিরপেক্ষভাবে করবেন, এগুলো প্রস্তুত করে বলেছে দরকার লাগলে আমাদের নিরপেক্ষ একটা কিছু জি ভাই। দরকার লাগতে পারে। আমি অবশ্য বিষয়টাকে এরকম করে প্রেস করব না। প্রেস করব না কেন? আমি মনে করি যে নির্বাচনের ভাই, সময়টা একটু 30 যখন সেকেন্ডের মধ্যে শেষ করবেন। আমি মনে করি যখন নির্বাচনের বিষয়টা আসবে তখন এই সরকার তার ব্যাপারে এরা ধরেন ৩-৪ জন রিজাইন করতে হবে, ক্লিয়ার করতে হবে, করে তারা যাবে, তারাও তাদের মতো নামবে, বাকিরাও নামবে। মানুষ যেন বোঝে যে না, এটার মধ্যে কোনো পক্ষপাতিত্ব নাই। অনেক ধন্যবাদ মান্না ভাই আপনাকে এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরও প্রত্যাশা যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে সবকিছু আসলে স্পষ্ট হবে এবং সরকার কতটা নিরপেক্ষভাবে একটা সুন্দর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব আমাদেরকে দিতে পারবেন সেই বিষয়টি আসলে সামনের দিনগুলোতেই পরিষ্কার হবে। আমরাও প্রত্যাশা করছি একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে অভিযাত্রা সেই অভিযাত্রার পথে আমরা যাত্রা করবো। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।